কেউ কেউ তো ওরা আশা ছেড়ে দিছে যে আমরা মনে হয় আর বাঁচবো না। আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা ভালো আছি। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তোফাজ্জল ভাই, সে বাংলাদেশ থেকে লিবিয়া টু ইতালি কেমনে আসলো সমস্ত জীবন কাহিনী এই ভিডিওর মধ্যে শেয়ার করা হবে। সবাই দয়া করে দেখবেন, স্কিপ না করে। তো তোফাজ্জল ভাই, আপনার জীবন কাহিনী যদি বলতেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন বাংলাদেশ টেক করছি, ইন্ডিয়া আমার ফ্লাইট ছিল, তো ইন্ডিয়া আমি আসছি। ইন্ডিয়া আসার পরে আমাকে 24 ঘন্টা ট্রানজিট দেওয়া হয়েছে ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়া এয়ারপোর্টে অনেক কষ্টে 24 ঘন্টা কাটাইছি। খাবার দাবার কোনো সিস্টেম নেই ইন্ডিয়া এয়ারপোর্টে। এমন একটা এয়ারপোর্টে ছিলাম, কোনো ধরনের খাবারের কোনো সিস্টেমই নেই। অনেক কষ্ট হয়েছিল, তারপরে কিছু করার নেই। অনেক কষ্টের পর 24 ঘন্টা কীভাবে যে গেছে, কীভাবে মানে সে বলে বুঝাতে পারবো না। এত কষ্টের মধ্যে ছিলাম, জীবনে এত কষ্ট করি নাই, কিন্তু কিছু করার নাই। বিদেশের যে দেশে যাওয়ার জন্য রওনা করছি, একটু কষ্ট স্বাভাবিক হবে। তারপর কষ্ট করার পরে 24 ঘন্টা যখন চলে গেল, তো যখন 24 ঘন্টা গেল, তারপর আমরা ইন্ডিয়ার থেকে আমরা শ্রীলঙ্কা দিল ফ্লাইট। তো পরের দিন আমরা শ্রীলঙ্কা আসলাম। শ্রীলঙ্কা আসার পরে আমাদেরকে এক জায়গায় নেওয়া হলো, নিয়ে আমাদেরকে এক জায়গায় রাখা হলো। তো এখানে আমাদের 4 দিন থাকা হয়েছে শ্রীলঙ্কা। তারপরে আমরা ফ্লাইট দিছে দুবাই। তো দুবাই যখন ফ্লাইট দিছে, দুবাই আসলাম। আমার সাথে জন আসলো, তারা 2 জন, আমিও। আর যে ছেলেটা ছিল তার ফ্লাইট ছিল আমাদের পরের দিন। তাকেও যখন আমরা দেওয়ার পরে আমাদেরকে দুবাই দিল 24 ঘন্টা আবার ট্রানজিট। তো দুবাই এয়ারপোর্ট আসার পরে, দুবাই এয়ারপোর্টে তো মনে হয় সব কিছুই আছে খাবার জিনিস, কিন্তু অনেক দাম। একটা পানির বোতলের দাম মনে হয় $5, $10, মানে অনেক দাম জিনিসগুলো। তারপর কি করার আছে, পেটের কি দাও, অনেক কি দাও, এখন না খেয়ে তো জান বাসে না। 24 ঘন্টা পরে দিল মিশর ফ্লাইট। তো আমরা রাত প্রায় 11টার দিকে মনে হয় মিশর আসলাম। মিশর আসার পরে আমাদের পাসপোর্ট, টিকিট সব কিছু তাদের হাতে আমরা দিলাম, দিয়ে আমাদেরকে এক জায়গায় দাঁড়া করে রাখছে। ভাই কি বলবো ভাই, মিশর এয়ারপোর্টে এত একটু কষ্ট হয়েছে বলার মতো না ভাই। আসলে আমরা বাংলাদেশের এয়ারপোর্টটা অনেক ভালো, মিশরের এয়ারপোর্টে আমরা অনেক কষ্ট করছি। তারপর কি আর করার আছে, তারা আমাদেরকে নিয়ে গেল এক জায়গায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা জায়গা রাখলো। সেই জায়গার মধ্যে কোনো জিনিসের কোনো সুবিধা নাই, খাবার কোনো সুবিধা নাই, কোনো কিছুর কোনো সুবিধা নাই। অনেক কষ্ট। যারা ভাই মনে করেন এই মিশর দিয়ে লিবিয়া আসছেন, তারা অবশ্যই আমার কথাটা বুঝবেন অথবা জানবেন আমার যে কি একটা কষ্ট হয়েছে সেই মিশর এয়ারপোর্টে, তারা অবশ্যই বুঝবেন। এখানে অনেক কষ্ট হয় ভাই। তারপর মনে করেন আমাকে পরের দিন এখানে 12 ঘন্টা থাকলাম। থাকার পরে আমাকে ফ্লাইট দিল লিবিয়া। তো লিবিয়া আসলাম। আসার পরে মনে হয় যে যখন আমরা লিবিয়া আসলাম, আসার পরে আমাদেরকে রাস্তায় দাঁড়া করে রাখছে। রাখার পরে যে গাড়ি আসছে, যে অমুকের লোক ডাক দিয়ে নিছে, যে 2 জন 3 জন করে নিয়ে গেছে। তো আমাকেও নিয়ে গেছে। আমি মনে করেন এখানে অনেক সময় মনে হয় সকালে গিয়ে পড়ছিলাম, লিবিয়া পড়ছিলাম 10টা 12টা 1টার দিকে না কয়টার দিকে জানি মনে নেই ঠিক। তো পড়ছিলাম মনে হয় সন্ধ্যার সময় আমারে সবাই এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। সারাটা দিন সেই রৌদ্রের মধ্যে আমি সেইখানে ছিলাম, কিন্তু কিছু করার নেই ভাই। কিন্তু সারাটা দিন থাকার পরে সে আমাকে নিয়ে আমাকে আর আমার সাথে 2 জনকে নিয়ে গেছে একটা রিসিভ ক্যাম্পে। ভাই এত জুলুম করে মানুষের প্রতি ভাই, আমি জীবনও এগুলা নিজের চোখে দেখি নাই, কিন্তু লিবিয়া না আসলে এগুলো আমি দেখতাম না ভাই। রিসিভ ক্যাম্পে অনেক জুলুম করা হয়, রিসিভ ক্যাম্পের মধ্যে অনেক অত্যাচার করা হয়। আমি যে রিসিভ ক্যাম্পে ছিলাম, থাকার পরে এখন আমি একদিন ছিলাম। থাকার পরে এই জায়গার মধ্যে একটা লোক ছিল যে রিসিভ ক্যাম্পটার দায়িত্বে, সেই লোকটা কিন্তু অনেক খারাপ লোক ছিল, মানুষের প্রতি অনেক অত্যাচার করছে। তার বাবার বয়সী একটা লোককে সে জোর জবরদস্তি করে সে মদ খাওয়াইছে। সে খাইতে চায় না, তারপরও তাকে মারধর করছে, করে তাকে এলকো খাওয়াইছে, মদ খাওয়াইছে। আমাদের বয়সী মতো ছেলেদেরকে সে মারধর করছে, অত্যাচার করছে।
অনেক অত্যাচার করছে, কিন্তু কিছুই করার নাই ভাই, সবাই ওই হাত বাঁধা, কিছু করার নাই। এখানে তো মনে করেন আমার কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নাই যে আমাকে কেন রক্ষা করবে। কেন যে লিবিয়া একবার আসছে ভাই, এই পথে যে আসছে একবার ইতালি, সে অবশ্যই জানে লিবিয়ার ঘটনা। তারপরে একদিন রাখার পরে আমাদেরকে আমাদের যে লোকে নিয়েছিল, আমাদেরকে আরেক লোকের হাতে নিয়ে এই জায়গার থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে যে দিন দিছে, মনে হয় আমাকে 5 ঘন্টা সময় গাড়ি দিয়ে নিয়ে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে, আমি আর আমার সাথে 2 জন। নেওয়ার পরে মানে এই অবস্থা, মানে এর ভিতরে অবস্থা আমার খুবই খারাপ। সারাদিন জার্নি, তো এই যে কিতাতে মিশর থেকে আসলাম লিবিয়ার থেকে আবার এখান থেকে আবার জার্নি করে সারাদিন গাড়ি গেলাম আরেক জায়গায় যখন গেলাম, গিয়ে তারপরে কেন আমার ফোনটা চালু করলাম। চালু করার পরে আমি মামার সাথে যোগাযোগ করলাম যে ভাগ্নে এখন তোমার কী অবস্থা। সে বললো, আমি বললাম আলহামদুলিল্লাহ মামা, আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর তার একজন ভাই ছিল, তাকে বললো, সে আমাদের জন্য খাবার সব কিছু রেডি করে আমাদেরকে সব কিছু খাওয়ানোর পরে আমি একদিন থাকার পরে আবার মামার বলছি যে মামা আমাকে কবে নিয়ে যাবে আমাদের লোকের কাছে। সে বলছে নিয়ে যাবো মামা, টেনশন করে না। ওরা আমাকে এখানে 2 দিন রাখছে। 2 দিন রাখানোর পর 3 দিনের দিন আমাকে এই জায়গার থেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার যে বাড়ির লোকগুলা, তাদের সাথে সবার সাথে দেখা হলো। আর এই যে আমার পাশে এই লোকটা, সে আমার এলাকার, তাকে আমি আগে চিনতাম না, হয়তো এখানে লিবিয়া আসার পরে এই লোকটার সাথে আমার পরিচয়। সে আমাদেরকে রান্না বাড়া করে খাওয়াইছে। আর মনে হয় লিবিয়া ভাই প্রত্যেকটা রাত গেছে ভাই, কি বলবো, মানে বলার মতো না ভাই, এগুলা বলতে গেলে ভিতরটা এখনো কেঁপে ওঠে। আমি বলি ওদের সাথে আমার পরিচয়টা কেমন হয়েছে। ওদের সাথে প্রথমে আমার পরিচয় ছিল না। ওরা যখন শ্রীলঙ্কা আসে তখন কিন্তু দালাল আমার বলছিল যে আমার কিছু লোক আছে, ওরা কিন্তু শ্রীলঙ্কা আছে, তুমি আমার কাছে চলে আসো। যখন দালালের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে তখন, আর এর পূর্বে কিন্তু আমি ছিলাম ত্রিপলি। তো দালালটা আমি বলছিলাম যে আমি পূর্বে যাবো না, তোমার লোক আগে আসুক, তোমার লোকগুলো আসার পরে তুমি আমার নেবা, শুধু আমার গেমে উঠে দিবা, আমি তোমার এখানে থাকবো না, বা আমি গেম করে যেন আমার যেন না থাকা হয়। এরকম কথাবার্তা হওয়ার পরে হঠাৎ করে বলেছে যে তুমি আসো, ম্যাক্সিমাম তুমি আমার কাছে আসার পরে 2 দিন বা 1 দিন তুমি থাকবা, এরপরে তোমার গেম হয়ে যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমারে একদিন গাড়ি পাঠাইছে যে আমি গাড়ি পাঠাইছি, তুমি একটা কাজ করো, তুমি গাড়িতে উঠে চলে আসো, কোনো জায়গাতে গাড়ি থামবে না, তোমার সাথে আরও 4-5 জন লোক আসবে, তোমরা ম্যাক্সিমাম 6-7 জন লোক একসাথে বেনগাজি আসবে। আমি কিন্তু গেমটা দিয়েছিলাম বেনগাজি থেকে, আর পূর্বে ছিলাম কিন্তু আমি ত্রিপলি। তো বেনগাজির থেকে ত্রিপলি যাইতে কতটা ভয়ানক একটা রাস্তা, কতটা ভয়ঙ্কর রাস্তাটা কিন্তু আমি সবাই জানি, যারা একমাত্র লিবিয়া আছে তারা সবাই জানে। তো আমি তো বেনগাজির থেকে আমি একবার গেছি ত্রিপলি, তো অনেক স্যাক্রিফাইস হয়েছে, আবার অনেক কষ্ট হয়েছে। এখন নেক্সট টাইম যখন আমি আবার ত্রিপলি থেকে বেনগাজি যাব, এটা শুনে কিন্তু আমি অনেক বড় আতঙ্কের মধ্যে তো আবার মনে মনে একটু সাহস পাইছে যে যেহেতু আমার সাথে আরও 6-7 জন যাবে, তো সমস্যা নাই, যা হওয়ার আমরা সবার একসাথে হবে। তো আমি বিসমিল্লাহ হয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে আমি এখান থেকে অনেকক্ষণ আমি চলাফেরা করছি গাড়িতে, আমি একা। তো ম্যাক্সিমাম 3 ঘন্টা হয়েছে, তো কোনো লোক উঠাইতেছে না। আমি অনেক আতঙ্কের মধ্যে পড়ে গেছি। কিরে দালালে বললো যে আমার সাথে নাকি আর 5-6 জন ওরা যাবে বেনগাজি, কই আমি তো একা যেতেছি, আর তো কেউ যাইতেছে না। মনের ভিতরে অনেক আতঙ্ক কিন্তু কাজ করতেছে। তো আমি যখন ত্রিপুলিটা পাস হয়েছি, ত্রিপুলিটা পাস হওয়ার পরে আমি দালালে কল দিছে কি যে আমি তো 2-3 ঘন্টা গাড়ি চলতেছে, তবে তুমি তো বলছিল যে কয়েকজন লোক নেবে, ও তো লোক তো উঠাইতেছে না। চিন্তা করো না, লোক উঠাবে, মধ্য রাস্তায় আসো, এরপরে লোক উঠাবে। তো গাড়ি চলতেছে, হঠাৎ করে কী করছে যে গাড়ি ব্রেক মারছে। আমি তখন পুরো হতবাক হয়ে গেছে, কে রে গাড়ি তো ব্রেক দেওয়ার কথা ছিল না, গাড়ি কেন ব্রেক দিল, নাকি আমার লেনদেন হয়ে গেছে। যদি আমার পয়সা বেঁচে দেয় তখন আমি কী করবো। তো আমি সবসময় ফলো করছি যে যদি পয়সা বেঁচেও দেয় তবে আমি ধরা দেবো না, ধরা না দিয়ে আমাকে কিন্তু পালাতে হবে, কারণ ধরা দিলেই কিন্তু আমার লাইফ শেষ। এখানে গেম তো আমার দেওয়া হবেই না, আমার লাইফও শেষ হবে, সাথে আমার ফ্যামিলির লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি আগে মাঝে এটা নিলাম যে আগে দেখে ও কী করে, যদি দেখি যে উল্টাপাল্টা কিছু করে তাহলে আমি আমার ব্যবস্থা নিব, বেশ আমি যেন ফিরতে পারি এখান থেকে। তো হঠাৎ করে এখানে ব্রেকে পরে গাড়িতে নামছিলাম, আমার পরে কার সাথে যেন ও ফোনে কথা বলছে।
তো মনে মনে আমি অনেক কিছু পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি এগুলো অনেক কিছু পড়তেছি। আল্লাহ তুমি জানো এখন কি হইতেছে, অত গাড়িতে নামছে, গাড়িতে নামার পরে কার সাথে যেন ফোনে কথা বলতেছে, এখন নিশ্চয় আমাকে বেঁচে দিবে। মনে মনে কত কিছু পড়তেছে, হঠাৎ করে আবার গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পর আবার টান দিছে, এখন গাড়ির স্পিড কিন্তু আরও বাড়াই দিছে। গাড়ির স্পিড বাড়ানোর পরে মধ্য রাস্তা কিন্তু আইসে, তো এখানে কিন্তু লোক উঠানোর কথা। তো আমার বলছে যে ও বলছে যে কিছু খাইবে কিনা, আমি বলছি না কিছু খাবো না, তুমি আমার যেখানে নেওয়ার কথা ছিল তুমি আমার ওইখানে পৌঁছাই দেবো। আচ্ছা ঠিক আছে। তো মধ্য রাস্তা যাওয়ার পর হঠাৎ করে আবার ব্রেক দিছে, ওখানে আমি বলছি, এখন মনে মনে করি যে শেষ, এখানে আমার লাইফ শেষ, এখানে কিন্তু আমার ওরা বেঁচে দিচ্ছে। গাড়ি থেকে নামছে, আমি কী করছি যে গাড়ির যে দ্বার আছে আমি এখানে কিন্তু হাঁকে বাঁকে কিন্তু হাত দিয়ে রাখছি, যদি আমার বেঁচে দেয় বা যদি পেছনে আমি বারবার কিন্তু ফলো করতেছি যে পেছনে কোনো গাড়ি আসে কিনা, যদি গাড়ি আসে তাহলে আমার ওরা কিন্তু গাড়িগুলো চেঞ্জ করবে, আর যদি গাড়ি যদি একবার চেঞ্জ করে তাহলে আমি শেষ, আমার লাইফটাও এখানে শেষ। হঠাৎ করে দেখা গেলো যে আমি একটু অপেক্ষা করি, দেখি যে একটু অপেক্ষা করার পরে দেখি ও কী করে। ওখান দেখা গেলো যে একটা হোটেলে ঢুকছে, ফোনের কথা বলতেছে আর হোটেলে ঢুকতেছে, আমি মনে মনে কই শেষ। আমি দালালে কল দিতেছি, দালাল কিন্তু এই সময় কিন্তু দালাল কিন্তু কলটা রিসিভ করতেছে না। তখন যদি বাইসে যদি আমার বেঁচে দেয় তখন আমার কী হবে, কিন্তু জানবো না ও আমার বেঁচে দিছে। তো হঠাৎ করে দেখা যায় ও হোটেলে ঢুকছে, হোটেলে ঢোকার পরে আমি ওরতে তাকাই রয়েছে, ও ফোনে কথা বলতেছে আর কে জানে কারে জানে কি একটা ইশারা করতেছে। তো আমি তো তখন তেমন বুঝতে পারছি না। এরপরে ও আমার জন্য খানি নিয়ে আসছে, খানি নিয়ে আসার পরে ও আমার খানি দিচ্ছে, তো আমি খাইছি। পরে আমি ওর জিজ্ঞাসা করলাম যে আমার সাথে তো অনেক লোক যাওয়ার কথা, ওরা কোথায়, ওদেরকে কি তুমি নিবা না? ও বলছে যে নিব, আরো সামনে গিয়ে আমার টান দিছে, এর চেয়ে আরো দ্বিগুণ স্পিড হয়েছে গাড়ি। আবার যখন ব্রেক দিছে মনে মনে যাতে বারবার কিন্তু আমি দালালে ফোন দিতেছি, এর সময় দেখলাম দালাল কিন্তু দেখতেছে না। তো হঠাৎ করে দালালে রিপ্লাই দিছে আমারে যে চিন্তা করো না, তোমার সাথে যারা লোক আসার কথা ছিল ওরা কিন্তু আসবে না, তুমি একাই আসবে। যখন এই কথাটা বলেছে তখন আমি আমার ভিতরে কিন্তু আরও আতঙ্ক চলে আসছে। কেননা আমাকে বলা হয়েছিল যে আমার সাথে আরও 7-8 জন যাবে, যেহেতু 7-8 জন যাবে আমিও তো ওদের সাথে যাব। তো একটা মানুষের তো এরা কিছু একটা করবে না, 7-8টা মানুষের একসাথে যখন থাকবো একটা একতা থাকবে, একটা শক্তি থাকবে, একটা কিছু করতে গেলে 10 বার ওরা কিন্তু ভাববে। তো আমি তো এরকম প্রথমে ভাবছিলাম, যখন শুনছি যে আমি একা, আমি তো শেষ, অনেক কিছু মনে মনে পড়তেছে। আমি আল্লাহ তুমি জানো এখন আমার লাইফ কী হবে, যদি বাইসে 19টা বিষয় তখন তো শেষ। মনে মনে কই যে যা আছে কপালে আমার তাই হবে, আল্লাহ তাআলা রিজিকে যা লেখছেন তাই হবে, দেখা যাক। বিসমিল্লাহ ভাই আমি মনে একটু শক্ত করলাম, বললাম। তো এখান থেকে এমন টান দিয়েছে, ম্যাক্সিমাম এখান থেকে একদিন চলছে। এরপরে তোমার ওই সেনাবাহিনী আটকাইছে, আর সেনাবাহিনী আমার আটকানোর পরে যে বলতেছে ওর ভিসা কোথায়, আমার তো ভিসা নাই। আর লিবিয়াতে যারা আছেন ওরা তো জানেন যে লিবিয়ার কোনো অবস্থা কী হয় না হয়। তো ওইগুলো অনেক বিভিন্ন ধরনের অনেক কাহিনী আছে, যাই এগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম না। যারা যারা লিবিয়াতে আছেন আপনারা তো জানেন বেনগাজির থেকে ত্রিপুলি যাইতে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়, আর ত্রিপুলির থেকে বেনগাজি যেতে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়। তো এখান থেকে তো স্পিডে টান দিয়েছে, এক টানে পুরো আজদাবে নিছে আমার, এখানে আমার নিয়ে লামায় দিছে। তো যেখান থেকে আমি টেলার দোকানে গেছি, দালালে কল দিলাম, আমি চলে আসছি, আজদাবেতে আসছি। সমস্যা তুমি এখানে থাকো, গাড়ি পাইতেছে না, এরপরে জানবো। তো একদিন আমি আজদাবে থাকলাম, তারপর আমার নেওয়া হয়েছে কি যে বেনগাজি এই দালালের কাছে। তো দালালে বলছে তুমি আমার কাছে আজকে একদিন, আমার নেওয়া হয়েছে দালালের কাছে। দালালের কাছে আমি গেলাম, যাওয়ার পরে দালালে বলছিল যে ওর কাছে কিন্তু সবাই কিন্তু চলে আসে, আমি গিয়া দেখ কেউ আসে না, শুধু আমি একা। আমি দেখে তো অনেক হতবাক হয়ে গেলাম, কী রে, আমার বললো যে ওর সব লোক আইয়ে পড়ছে, ওখান থেকে আমি একা, বিষয় কি? আবারও বলছে যে আমার নাকি 2-1 দিন রাখবে, এবার গেমে ওঠাই দেবে, ওখান থেকে কেউ না, শুধু আমি একা। প্রথমে আমার বললো দাদা তুমি 2-1 দিন থাকো, এবার তোমার গেম রেডি আছে, তোমার তুলে দেবো। তো 2-1 দিন থাকলাম, ওখান থেকে কেউ নাই। তো আমরা বলছে যে ওর নাকি আরও 2টা লোক আছে, তো লিবিয়া আইসে, ওরা আসলে পর ওরা দিয়ে দিবে। হঠাৎ করে দেখা যায় কি যে আর 2 দিন যাওয়ার পরে ও আইসে, ও আসার পরে তো একটু মনের ভিতরে একটু আমার মনটা একটু শক্তি হয়েছে যে যাই হোক, যেহেতু আরেকটা লোক আইসে তো গেমটা আলাদা হয়ে যাবে। কি তোমার দুজনে কি গেম করে দেখা হয়েছে? না না, আমাদের কিন্তু দেখা হয়েছে কিন্তু দালালের ঘরে, মানে দালালের যে পার্সন বাসা আছে ওইখানে কিন্তু আমাদেরকে রাখছে। আজদাবে ঢুকেছে আমারে, তারপরে দুজনে দেখা হয়েছে। না না, আজদাবের থেকে প্রথমে ঢুকেছে আমার, ও বলছে যে 2 দিন রাখবে, ওর লোক চলে আসে। আমি গিয়ে দেখি যে ওর কোনো লোক আসে না, শুধু আমি একা। তার 2 দিন পরে কিন্তু ও আইসে। আচ্ছা। তো
যেহেতু ও আইসে এরপরে আর দুজন লোক আইসে, এখন ওদেরকে রান্না বাড়া করে খাওয়াবে। দালাল তো আর রান্না বাড়া করবে না, এটা তো সবাই জানে। তো রান্না বাড়ার দায়িত্বটা কিন্তু চলে আসছে আমার উপরে। আমরা বলছে যেহেতু তুমি একটু লিবাস সম্পর্কে ভালো একটু বুঝো বা জানো, বা তুমি মনে রান্না বাড়া একটু টুকটাক দিতে পারো, তুমি একটু কষ্ট করো, তুমি আমাদের সবাই একটু রান্না বাড়া করে খাওয়া, বেশি না 2-3 দিন একটু স্যাক্রিফাইস করো। আমরা যেহেতু 2-3 দিনের বিষয়, সমস্যা নাই, আমি কষ্ট করবো না। তো প্রথমে উনি আসছে, তারপরে ওনারা আমি সব উনি এবং ওনার দালাল এবং আর 2টা লোক ছিল, যাত্রী ছিল, ওদেরকে আমি রান্না বাড়া করে খাওয়াইছিলাম। এরপরে ওদের দালাল এরা এক দালাল আমাদের যে দালাল ও আর অন্য একটা দালাল, ওরা কিন্তু একটা বিবাদ মানে ঝগড়া বিবাদে কিন্তু একটা বাইজা যায়। তো শত্রুতা মানে কইরা ওরা বলেছে যে তুই যেহেতু এখানে যদি তাকোস তাহলে তোরা কিন্তু আমরা ধরাই দেবো। তো এরকম বলার পরে এখন দালালও আছে আতঙ্ক, আর আমি তো এগুলো শুনছি, আমি যেহেতু ওর কাছে ছিলাম, আমিও পড়ে গেছি আতঙ্ক। এখন কি হইবে? তো দালালে ওর আরো 2জন এরপরে আরো লোক আইছিল। তো কি করছে যে আমারে দালালের কাছে রাখিয়ে দিছে। দালালের সেফটি না, দালালের কাছে আমার রাইকিয়া ওদেরকে কিন্তু পার্সোনাল আলাদা একটা বাসার মধ্যে কিন্তু ওদেরকে পাঠিয়ে দিছে, আর আমার কিন্তু ওর কাছে রাখিয়ে দিছে। তো আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বাড়া করতাম, রান্না বাড়া কইরা আমি পার্সেল কইরা ওদের জন্য আমি খাবার কিন্তু ওদের জন্য পাঠিয়ে দিতাম। তারপরে আমাদের জন্য অল্প একটু খাবার রেখে আমরা খেয়ে নিতাম। তো রাত্রেবেলা আমি কিন্তু দালালের কাছে যতদিন আমি ছিলাম, আমি রাত্রেবেলা কিন্তু একদিনও ঘুমাইছি না। দালাল আমার বলছে যে এখানে কিন্তু রেড পড়তে পারে, তো একটু সাবধানে থাকো। সবসময় দালাল কি করছে যে দালালের রুমের যে চাবিটা কিন্তু আমার কাছে দিছে, বলছে যে যদি রেড পড়ে তুমি প্রথমে কি করবা, যে জুতাগুলো ভিতরে ঢুকাইয়া আমার রুমটা তালা দিবা, তালা দিয়ে তুমি চোখম লাগাইয়া যে দেয়ালগুলো আছে দেয়ালের ওইটা তুমি পালিয়ে যাবা। পুরোটা আমি দেখবো, সমস্যা তোমার যদি কোনো সমস্যা অসুবিধা হয় আমি দেখবো। তো যখন এগুলো আমি শুনি তখন তো আমি পুরো আতঙ্ক, এক তো মনে করো এগুলো পাহারা দিতে দিতে আমার 7-10 দিন এখানে শেষ, গেম তো হয় নাই। তো হঠাৎ করে একদিন রেড পড়ছে দালালের, আমরা যে বাসাতে ছিলাম দালালের রুমের আশপাশে সব দিকে কিন্তু রেড পড়ছে, সেনাবাহিনী রেড দিছে। তো ওদেরকে কিন্তু আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে তোমরা সাবধানে দেখো, যে এখন রেড পড়ছে, যদি বাইসে যদি তোমরা ধরা পড়তে কিন্তু তোমরা লাইফ শেষ। তো দালাল কি করছে, আগে ভাগে কিন্তু ওর সেফটি নিয়ে নিয়েছে। এখন আমার সেফটি কে দেবো? আমি আমার লাইফ শেষ ভাই, কেন আমি মনে অনেক কিছু বলতেছি, আমার সেফটি কে দেবো? দালাল তো দালালের সেফটি নিয়ে নিয়েছে। এখন দালালে যেটা আমার বলে আমার কিন্তু এটা করতেই হইব। যদি আমিও যদি মনে দালালের সাথে যদি রুমে গিয়ে এখন লুকাই যাই, তো মনে কিন্তু সেফটি কিন্তু হয় না। কেন হয় না? কারণ রুমটা তালা দিবে। তো দালালে বলছে আমি রুমে যেতেছি, তোমার আমাকে চাবি দিয়ে গেছে, আর তালা কিন্তু খোলা রাখছে, কইছে যে তুমি তালাটা লাগাবো, লাগিয়ে তুমি একটা চৌকাম কিন্তু দেখাচ্ছি, আমি চৌকামটা বলতে আমি লাগাইছি দেয়ালের মধ্যে, যদি এরা চলে আসে তাহলে আমি পালিয়ে যাবো। তো আল্লাহ বাঁচাইছে, দুঙ্গা রেড দেওয়ার পরে অনেক রেড কিন্তু ধরে নিছে। তো আমাদের এখানে কিন্তু সেদিন কিন্তু রেডটা পড়া নাই, আল্লাহ বাঁচাইছে। যদি রেড পড়তো তাহলে কিন্তু আমি নির্ঘাত শেষ হয়ে গেছিলাম। এর কিছুদিন পরে আমরা গেমে ডেট পড়ছে, তারপরে আমাদেরকে কিন্তু গেমে পাঠাইছে, গেম করে পাঠাইছে। তো গেম করে যাওয়ার পরে ও আরও কয়েকজন লোক আছে আমরা একই ডিস্ট্রিক্টের, তো ওদের সবার সাথে আমাদের পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে তখন আরও শক্তি, তখন আরও কিন্তু আমার ভিতরটা কিন্তু শক্তি আছে, যেহেতু আমার ডিস্ট্রিক্ট আরও কয়েকজন পাইছি, আর আমরা এখন একই সাথে একই হয়েছি। যখন তখন গেম করে চলে এসেছি, ইনশাআল্লাহ 2 দিন আগের পরে কিন্তু গেম হবে। গেম করে পাঠাইছে কিন্তু 3 দিনের কথা বলে, গেম করে থাকছি 1 মাস। তো 1 মাস থাকার পরে দিয়ে গেম হয় না। তো বাড়িতে কিন্তু বলতে পারে না যে ওরা আমাদেরকে গেম দিতেছে না, দিলে বললেও সমস্যা, না বললেও সমস্যা, কেননা আমাদের কাছে ফোন নাই। আর যাদের ফোন আছে তো ওর টেলিফোন দিয়ে কিন্তু আমরা বাড়িতে কথা বলি, ও কিন্তু আমাদের সামনে কিন্তু বসে থাকে। ও বারবার বলতেছে বাড়িতে বলা যাবে না যে কতজন লোক আছে গেম করে, গেম কোথায় হবে না হবে এগুলো কিচ্ছু বলা যাবে না, বললে সমস্যা। তো আমরা এগুলো কোনো কিছু শেয়ার করতে পারছি না। তো ওরা আমাদেরকে আজকে হালকা হইতে হঠাৎ করে একদিন গেমে ডেট পড়ছে। তো বিকালবেলা 5-7 জন করে এরা কিন্তু একটা গাড়িতে কিন্তু উঠাইয়া কিন্তু ওরা নিতেছে। তো এরপরে চলে আসছে আমাদের পালা। তখন আমরা গেছি আবার নিচে, হঠাৎ করে আমরা যে একজন করে তৈরি করে আসছে। তৈরি করানোর পরে যে গেম করে পিছনের যে দরজা আছে, দরজা বের করছে, বের করার পরে গেট আছে, গেটের দিয়ে আগে প্রথমে দেখছে যে চারিদিকে কেউ আছে কিনা। যখন দেখছে কেউ নাই, মানে ওখানে ধাক্কা থেকে একটা উপরে 8টা, যেমন আমরা মারা আছে মানে উড়ে ফেলাই না, এরকম একটা উপরে 8টা ধাক্কা থেকে ভিতরে কিন্তু ঢুকে দিচ্ছে। কেউ ঢুকেছে পিছনে দিয়ে, কেউ ঢুকেছে সামনে দিয়া। তা যে জেনে পারছে যার মতো উঠছে। তো যে কথা বলছে ওরে কিন্তু টেট দিচ্ছে। হ্যাঁ, তা আপনারা বুঝতে পারছেন টেট মানে কি। তো
তো এখানে কেউ একটা শব্দ পর্যন্ত করতে পারছে না, যে গাড়ির যে গ্লাসগুলো আছে গ্লাসগুলোর মধ্যে কিন্তু কালো একটা পর্দা লাগাই দিচ্ছে, যেন বাইরে থেকে যেন কেউ না দেখতে পারে। তো এখান থেকে কিন্তু ওরা এত স্পিডে নিছে, মারাত্মক একটা স্পিডে নিছে। এখান থেকে ম্যাক্সিমাম আমরা ঘন্টা 1.5 ঘন্টা চলার পরে এখান থেকে কিন্তু আবার গাড়ি আরেকটা চেঞ্জ করছে। তো এই কারণেও ওটার পরে যখন আমরা উঠছি এখানে একটা ছিল বাচ্চা। দেখেন সবচেয়ে আশ্চর্য যে কথাটা দেখেন, সবচেয়ে আশ্চর্যজনক যে ছোট্ট একটা পোলা, মানে তার বয়স তেমন না, ম্যাক্সিমাম তার বয়স হবে 13 বছর। 13 বছর ছেলেরা দিয়ে দিচ্ছে লিবিয়া, অত বড় লিবিয়া সাগরে সে পাড়ি দিত। তো 13 বছর ছেলে রক্ত তো অবশ্যই স্বাভাবিক, এটা গরম থাকবে। তো আমরা এখানে আসলাম 8-10 জন। 8-10 জনের মাঝে কেউ মনে করো একটা উপরে একটা কিন্তু পিছন দিয়ে আছে, আর 4-5 জন কিন্তু সামন দিয়ে বসে আছে। তো সে কি করছে, সে একটা নাম্বার 1 প্রথমত সে ভাষা জানে না, দ্বিতীয়ত সে কোনো কিছু বলতেই পারে না, তার জ্ঞান বুদ্ধি তেমন দেমাগ বলতে কোনো তেমন নাই। সে কি বলবে, সে লিবে বলতেছে যে তোমার কাছে কি কোনো বিড়ি আসেনি। হে ইশারাতে বোঝাইছে, তবে লিবে ফর দিয়ে তার দিকে তাকাইছে। এখন তার বারবার জিজ্ঞেস করতেছে কি চাস কি চাস কি কইছস, আমি বুঝি না আবার গো। সে ভাষা পারলে তো একটা মানুষ কইবে, লিবের বলবে। সে কতটুক কি বলবো ভাই, বলার মতো ভাষা পাইতেছে না। সে লিবের কাছে বেরিয়ে চায়, যে জায়গায় মানুষ আতঙ্কে মরতেছে। ফরদি লিবি তার বারবার জিজ্ঞেস করে শুনে তিব্বি, সে কোনো কিছু বলতে পারতেছে না। ফরদি লিবি রাগ হয়ে গেছে, পুরো ফায়ার। এবং তার কারণে তো আমাদের সবাইকে কিন্তু সে লিবিকে মারধর করবে। তখন কি করব, ফরদি বাধ্য হইয়া আমি লিবির একটা বুঝলাম যে সে আরেকজন, তখন আমাদের গাড়িতে কিন্তু ছিল একজন মুরব্বী, তার বয়স ম্যাক্সিমাম হচ্ছে 38 বছর। সে 38 বছর, আর তার বছর হচ্ছে ম্যাক্সিমাম 13 বছর। সে 13 বছর ছেলে হইয়া 38 বছর বেড়ার লগে সে তুই তুকা গোটা কথা বলে। এক তো তুমি যাইতেছো মৃত্যুর পথে, বাঁচবা না মরবা তোমার কোনো গ্যারান্টি নাই। সে এই জায়গায় একটা বড় সিনিয়র মানুষের সাথে সে বেয়াদবি করতেছে, তা আবার লিবের সামনে, যে জায়গায় মানুষে বয়ে একটা কথা বলতে পারে না। ফরিদি হঠাৎ করে সে কি করছে, যে তারা বলছে যে পেছনে সাগর আছে, এই সাগর থেকে তোমরা গেম দিবা। লিবে কিন্তু সাগর দেখাইছে। সে কি করছে, যে গাড়ির যে দ্বার আছে না, দ্বারে টান মারে খুলছে। আর লিবির দিকে এত পরিমাণ ফায়ার হয়েছে, লিবি নৌকাতে ব্রেক মারছে, ব্রেক মেরে নামছে, ওরা মারবে। এখন তো সে বয়স শেষ, আর ওই যে সিনিয়র মানুষ ওর সাথে বেদবে করছে, যখন ইয়েও বয়স শেষ, মানে ওরা দুজনে মানে ওরা কথা কাটাকাটি করছিল। আর লিবি দেখাচ্ছে সাগর, ওরা দিছে গাড়ির দ্বার খুললাম। ওখানে যদি আমাদের যদি ওদের দুজনের কারণে যদি আমাদের সবার যদি বিপদে আছে, তো মাথার মাঝে তো রাখা তো দরকার ছিল, রাখার নাই। তো লিবি এত পায়ার হয়েছে, এখন ওদেরকে কিন্তু মারার জন্য কিন্তু ব্রেক দিছে, গাড়ি ব্রেক দিয়ে গাড়িতে নামছে। তখন তো আমি শেষ, যে তোমাদেরকে বাঁচানোর মতো আর কোনো রাস্তা নেই, তোদেরকে ওরা মারবে। এখন ফরদি আমি টুকটা বাসা জানতাম, ফরদি আমি লিবের বোঝালাম যে বলে গেছে কী করবে, মাফসাফ করে দেয়, নেক্সট টাইম আর করতাম। ফরদির লিবের কিন্তু আমি একটা বোঝ দিয়ে দিলাম, ঠিক আছে। ফরদি লিবের লাস্ট ওয়ার্নিং দিছে, আর দ্বিতীয়বার যদি আমি এরকম দেখি তোরাদেরকে তো কোনো গেম দিবই না, নগদে মাফের কাছে বেচা দেবো। আমাদের বড় আর আতঙ্ক, বিপদের মধ্যে বিপদে কোনো শেষ সীমান্ত বলতে কিচ্ছু নাই। তারপরে একটা ছোট্ট একটা রুমে রাখছে আমাদেরকে। এরপরে মনে করো দেখা গেলো যে 10 জন 20 জন 10 জন 15 জন 2 জন করে লোক আনতেছে, এরা গাড়ি চেঞ্জ করে একে করে কিন্তু রাখতেছে। তো সকাল আমরা আমাদেরকে যখন রাখে গেছে, সারা রাত থাকছি, কোনো খাবার দেয় না। পর দিয়ে সকালবেলা একটা করে কবজা দিয়েছে আমাদেরকে, পরে আমরা কবজা খাইছি। কবজা খাওয়ার পরে আবার সারাটা দিন গেছে, আমরা কিছু খাই না। আর এক তো তেলের গন্ধ, আর নিচে দিয়ে আমরা তেল পড়তেছে। পরে আমরা ঠিকঠাক করলাম, ঠিকঠাক করার পরে আমরা কোনো সাউন্ড কিন্তু এখানে করছি না, কারণ আমরা জানি যে কেন বিপজ্জনক একটা রাস্তা। তারপরে এখান থেকে আমাদেরকে যখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় কিন্তু এখান থেকে আবার 5 জন 6 জন করে একই গাড়ির যে পিছনের যে ডালা, এখানে কিন্তু যে যেমনে পারে উঠাইতেছে। 7-8টা গাড়ি নিয়ে এসে এরকম কিন্তু আমাদেরকে উঠাইতেছে। উঠানোর পরে আবার এই যে মরুভূমিতে কিন্তু গাড়ি স্পিডে কিন্তু নিতেছে। তো একটা পরে একটা গাড়ি লাগাইছে, 7-8টা গাড়ি লাগাইছে, আমাদেরকে 5-6 জন করে উঠাইছে। উঠানোর পরে এখান থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আরেকটা গড়ে নিয়েছে, বোট করে নিয়েছে। বোট করে নেওয়ার পরে সবাই চেক দিতেছে যে কোনো টাকা পয়সা বা ডলার কোনো কিছু আছে কিনা, যদি থাকে তোমরা দেলাও। তো কারো কাছে নাই, থাকবে কেন? যখন আমরা গেম করে ঢুকছিলাম
তখন কিন্তু সবার কাছে কিন্তু রাখে দিয়েছে। তারপরও আমাদেরকে কিন্তু কাপড় চোপড় কুলাই যা যা যেমনি পারছে সব কিছু কুলাই কিন্তু চেক করছে, যে কোনো টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ যা যা আছে বলতে যা পাইবে তাদের কিন্তু তাদের লাভ, গড়ে যাদের কাছে গড়ে দেখছে গড়ে রাখছে। তারপরে তারা সব কিছু চেক করে আমাদেরকে প্রায় রাত 12টার দিকে আমাদেরকে নিয়ে গেল, আমাদেরকে কয়েকজনকে বড় বড় দিকে আমাদের কয়েকজনকে নিয়ে গেল। আমরা গেলাম, এই বালুতে হাঁটা যায় না, অনেক অনেক গভীর, মনে হয় কি দিব, আমরা হাঁটতে পারি না, অনেক কষ্টে গেছি আমরা বালুর মধ্যে, হাঁটতে পারি না অনেক কষ্টে গেলাম বোর্ডের কাছে। তারা বোর্ডও নিয়ে এসে অনেক কষ্ট করে আরেক গাড়ি দিয়া। তারপরে আমরা কয়েকজনে নেওয়ার পরে আমাদেরকে কইতেছে যে দেখ এখানে বোতলগুলো আছে, যে তেলের ডামগুলো আছে, এই ডামের মধ্যে একটা ডামের মধ্যে মনে হয় যে 40 কেজি 40 লিটার 60 লিটার মনে হয় এরকমের মধ্যে তেল আছে। তো আমরা দেখ তোরা একটা একটা করিয়া তোরা যারা যারা আসছে এইগুলো তেলগুলা বোর্ড, সর্বপ্রথম আমরা বোর্ডটা গাড়ি থেকে নামানির পরে আমরা হইতেছে যে বোর্ড এমনি কিতা করো বোর্ডের টাইম নেওয়া টিল্লা বলতে আগে সাইডে নো, আমরা টিল্লে নিলাম, অনেক কষ্ট করলাম সবাই মিল্লা টেলাম, এরা লিবের আপনার সাথে টেলা টিলো করে সবাই নিলাম সাইডে। নেওয়ার পরে হইতেছে এখন তেলগুলা উঠাও। তারপর আমি আর আমার একজন বড় ভাই আমির ভাই, আমরা দুইজনে উঠাইছে, আর আরও লোক নিছিল, তারা আমার কাছে আইনা দিছে, আর আমরা দুইজনে উপরে দিছি লিবির কাছে। লিবি একটা একটা করে তেল সেটিং করছে, করার পরে আমরা সবাই যখন এক হইলাম, হওয়ার পরে ড্রাইভার বা সবাই আনলো, আনার পরে আমরা সবাই মিল্লা খান্দাকাটি করলাম। বোর্ডে ওঠার আগে মোনাজাত করলাম, সবাই মিল্লা দোয়া করলাম, আল্লাহর কাছে খান্দাকাটি করলাম, করার পরে আল্লাহর নাম লিয়ে বিসমিল্লাহ করে সবাই বোর্ডে উঠলাম। উঠার দিকে রাত প্রায় 1টার দিকে আমাদের বোট ছাড়ছে। তো ছাড়ছে আলহামদুলিল্লাহ, আমরা সাগর 2 দিন বড় অবস্থা ভালোই ছিল। তো তৃতীয় দিন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তো বলার মতো না। সাগরের অবস্থা তো আপনারা যে লিবিয়া দিয়ে আসছেন ইটালি, সে অবশ্যই বুঝেন। কিছু ঢেউ হওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, আর এই যে তেলগুলা দিছে তেলের গন্ধগুলা কিন্তু খুবই খারাপ। আমাদের বোর্ডে প্রায় মানুষই কিন্তু বমি করে, অনেক অবস্থা খারাপ ছিল, আমি নিজেও বমি করছি, অবস্থা অনেক খারাপ ছিল। বমি করতে করতে সবাই প্রায় ক্লান্ত অবস্থায় ছিল। তারপরে যখন আমাদের ঢেউ পাইছে আমাদের, তখন অবস্থা আরও খারাপ ছিল। তখন কেউ তো ওরা আশা ছেড়ে দিছে যে আমরা মনে হয় আর বাঁচবো না, যে আল্লাহ আমাদেরকে এখন কী হবে, আমাদেরকে এখন কে বাঁচাবে, আমাদেরকে আর তো মনে হয় আমার বাঁচবো না। আমাদের মা বাপের আমরা মুখ দেখতে পারি নাই, তার সাথে আমরা কথাও বলতে পারি নাই, আমাদের ফ্যামিলি কী অবস্থা আছে সেটাও জানি না। এখন যদি আমরা এই জায়গার মধ্যে মারা যাই, সাগরের মধ্যে মারা যাই, আমাদের ফ্যামিলি আমাদের লাস্টটা বন্ধ দেখতে পারবে না। আমরা এখন কী করবো, যদি আমাদেরকে আপনি না বাঁচান তাহলে আমাদেরকে কে বাঁচাবে, আমাদের আশয় কে হবে। তখন আমরা যেভাবে পারলাম আল্লাহকে ডাকতেছি, ওলি আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করেন, আমাদেরকে আপনি রক্ষা করেন। হ্যাঁ, আমাদের বোর্ডের মধ্যেও পানি উঠে, যে আমাদের সাথে লোক যেগুলো আসলো অনেকে যেভাবে পারছে, কেউ গামছা দিয়ে, কেউ বোতল দিয়ে। এই যে মিলন ভাই, এরা একটা চাকু ছিল, চাকু দিয়ে একটা বোতল কাটছে, বোতল কাটার পরে এরা এই বোতল দিয়ে, কেউ বোতল দিয়ে ফালাইছে পানি, কেউ গামছা দিয়ে, যেভাবে পারে সেভাবে পানি ফালাইছে। পালানির পরে আমরা আল্লাহরে ডাকতেছি, যেভাবে আল্লাহরে ডাকতেছি, ডাকতে ডাকতে দেখা যায় হঠাৎ করে ঢেউ থামছে। যখন যে আমরা এই ফোনটার একটা যে ফোনটা আসছিল, এটার ম্যাপটা একজন হাত লেগে কেটে গেছে, যে দায়িত্ব দিছিল ওর হাত লেগে কেটে গেছে। কেটে যাওয়ার পরে এখন কিছু করে লাভ হইব না, যে গালাগালি করলেও লাভ হইব না, এদেরকে মারলেও কিছু হবে না। এখন আল্লাহ আল্লাহ করো, আর কিভাবে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছাতে পারি সেই চিন্তা করো, অযথা এখন রাগারাগি করে না। তো এখানে ছিল একটা কম্পাস ছিল, তো আর একজনে এই কম্পাসটা দিয়ে যে বলছে, এটা তখন কই আছে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা কোন দিকে যাইমু সেটা দেখাইবে শুধু। তো আমরা রাত্রে আমাদেরকে একটা জিনিস বলে দিছিল যে 3 তারা, যে একটা 3 তারা আছে, যে এই 3 তারা দেখে তোমরা রাত হলে এদিকে গেলে তোমরা ইটালির উদ্দেশ্যে যেতে পারবা। এই 3 তারা ইটালির দিকে পড়ছে। তো আমরা রাতে এই 3 তারা দিকে দিকে, আমাদের মাঝিটাও খুব ভালো ছিল, অনেক দক্ষ ছিল, সে আগে একবার বোট দিছিল, সে ধরা খাইছিল, অনেক মার ধরে খাইছে। খাওয়ার পরে সে তো অভিজ্ঞতা অবশ্যই হয়েছে, আর সে যেহেতু সাগরের মধ্যে বোট সবসময় চালায়, তার অভিজ্ঞতা অবশ্যই আছে। সেও অনেক দক্ষ ছিল, তার
তার কথা অনেক বলতে হয়। সে যদি এরকম ধরনের না হইতো, অত দক্ষ না হইতো, তাহলে আজকে আমরা ইতালি আসতে পারতাম না। সে অনেক দক্ষতার সহিত আমাদেরকে আনছে। তো অনেক কিছু আমাদের সাগরের মধ্যে আমাদের হয়েছে। রিসিভ যখন আমরা রিসিভ বোটটা দেখলাম, দেখার পরে কি বলবো ভাই, চোখ দিয়ে অটোমেটিক সবার পানি পড়তেছে। যখন আমরা রিসিভ বোর্ডের জন্য আমরা ইতালিতে ফোন দিছি, ফোন দেওয়ার পরে যখন ওরা ফোনটা ধরছে, মানে কি বলবো, আমাদের মুখ দিয়ে ভাষা আসতেছিল না যে কি বলবো ওদেরকে। আমাদের মনে গলা ওলা শুকিয়ে এমন অবস্থা, বোঝা যায় যে আমরা মারা যাইতেছি। তারপরে কি, তারা যখন ফোন ধরছে, একজনের কথা বললো, কান্দাকুটি, সবাই কান্দাকুটি করতেছে যে আমরা বোর্ডের অবস্থা এখন দেখা যায় খুবই খারাপ, সাগরের অবস্থা খারাপ। তখন সবাই কান্দাকুটি করতেছে। কান্দাকুটি করার পরে এরা রিসিভ করছে। রিসিভ করার পরে ওরা বলছে যে তোমরা কোন জায়গায় আসো, তোমরা আমাদেরকে জায়গার একটা কোড দাও যে তোমরা সাগরে কোন জায়গায় আসো। তারপরে সে একটা কোড বললো। কোড বলার পরে সে বললো যে অপেক্ষা করো, তুমি 10টা মিনিট অপেক্ষা করো, আমি তোমাকে একটু পরে আবার জানাতেছি। তারপরে বললো যে 10 মিনিট পরে নাও আবার তুমি কল দিও। তা 10 মিনিট গেল, 20 মিনিট গেল, সে কোনো আমাদেরকে রিপ্লাই দিল না। তারপরে 20 মিনিট পর আবার আমরা ফোন দিলাম। দেওয়ার পরে মহিলাটা আবার ফোন ধরলো। ধরার পরে আবার বললো যে তোমরা কোন জায়গায় আসো। তারপর আবার আমরা কোড দিলাম যে আমরা সাগরে অমুক জায়গায় আছি, আমরার অবস্থা খুবই খারাপ, আমরার খাদ্যের সমস্যা, মানে খাবার নেই, পানি নেই, কোনো কিছু নেই আমাদের বোর্ডে। আর আমাদের বোর্ডের প্রায় মানুষই মানে অসুস্থ হয়ে পড়ছে এই রৌদ্রের তাপে। এরপরে মানে খাবার দাবার কিচ্ছু নেই, পানি নেই, মানে এমন অবস্থা হয়েছে যে খাবার ছিল এগুলো নষ্ট হয়ে গেছে। লবণের পানি, যে সাগরের তো পানিগুলা মানে অনেক বিষাক্ত, লবণের পানিগুলো অনেক বিষাক্ত। তো এগুলো যে জায়গায় ফলছে সেটা মানে অনেক জ্বলাই লিছে, যেটা মুখও পড়লে মুখের চামড়া উমড়া উঠতে অবস্থা খারাপ। যে জায়গায় পড়ছে এই জায়গা শেষ হয়েছে। তো আর কি করার আছে। তারপরে এরা আবার ফোন দেওয়া হইলো 3-4 বার, মনে হয় 6-7 বার এরা ফোন দেওয়া হয়েছে। হঠাৎ করে দেখা গেছে যে একটা প্লেন আইছে। প্লেন আওয়ার পরে আমরা যে বোর্ডের দিক দিয়ে আসছে সে ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করার পরে আমরা এটা দ্বারা অনেক সময় ঘুরছে, ঘুরিয়া দেখি অনেক দূরে দেখেছে, গিয়ে আবার আমরা বোর্ডের দ্বারা আইছে। আসার পরে এটা আবার দেখি ঘুরে গেছে গা। তারপরে আমরা আবার ফোন দিলাম, বলছে যে তোমরা অপেক্ষা করো, যে আমরা এরারে ফাটাইতেছি। আমরা আগে পাইছিলাম না, তো আমরা এখন একটা শিপ পাইছি, আমরা তোমরা ফাটাইছি, তোমরা অপেক্ষা করো। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করতে করতে আমরা বোট মানে অনেক জায়গায় আবার ঢেউয়ে আমরা বোটদের অনেক জায়গায় আবার নিয়ে গেছে ঢেউ হইতে হইতে। তারপর কি বলবো, এখন আবার সবাই অধৈর্য হয়ে, সবাই তো বুঝো না কি, ছোটো ছোটো সবাই মানুষ, বড় তো আর কেউ নাই। বুঝদার যে আছে এর তো মনে হলো সাগরে পড়ছে, এর তো এখন মনে হলো যে আত্মা ভিতরে চলে গেছে, যে এই সাগরের মধ্যে কে আমাদেরকে বাঁচাবে। চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, উপরে চাইলে শুধু আসমান, যেখানে আল্লাহ ছাড়া তো আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এমন অবস্থায় পড়েছিলাম বলার মতো না। তারপর কি আর করবো, তা আবার সবাই মিলে যে মাঝিকে বললাম যে ভাই আপনি বোটটা আবার ছাড়েন, আমরা তেল যেহেতু আছে আমরা যতটুকু যেতে পারি সামনের দিকে আমরা আগাই। তারপর আমরা কি যা আবার বোট যখন ছাড়লাম, 10-15 মিনিট ছাড়ছি, পরের দিকে যায় একটা শিপ আইতেছে, অনেক দূর দেখা যায় একটা শিপ আইতেছে, অনেক দ্রুতভাবে একটা শিপ আসতেছে। আমরা দেখার পরে আমরা বললাম যে এখন আমরা বোটটাকে বদ্ধ করে দেও, দিয়ে এটা আমরা এখানে দাঁড়িয়ে থাকি, শিপটা আসুক। তাকে আমরা হাত নাড়িয়ে ইশারা দিয়ে আমরা বুঝাই যে আমরা এই জায়গায় আছি। তো সবাই এমন অবস্থায় ছিল, সবাই ক্লান্ত হয়ে পড়েছে, অবস্থা খারাপ হয়েছিল। কয়েকজন মানুষ যে একবারে দুর্বল হয়ে পড়ছিল, অনেক এমনিতে অসুস্থ ছিল, তার শরীর বোর্ডে গেম দেওয়ার আগে জ্বর ছিল, অসুস্থ ছিল, সে বোর্ডে ওঠার পরে অসুস্থ ছিল, অনেক অসুস্থ ছিল। তো আমরা তাকে নিয়ে আসছি, আমরা বলছি আল্লাহ যা করে করবো না, তুমি চলে আসো, সমস্যা নাই। কিন্তু সে অসুস্থই ছিল, অনেক অসুস্থ ছিল। তারপরে যখন ওনারা আমাদের কাছে যখন দেখি আমাদের থেকে এই মনে করে আমরা এই জায়গায় আছি যে 8-10 কিলোমিটার, ওরা উত্তর দূর আছে আমাদের দিকা, মানে কি বলবো ভাই, মনে করছে যে আমরা মায়ের পেট থেকে নতুন জীবন দে, পৃথিবীতে যখন নতুন জন্ম হয় এইরকম আমাদের লাগছে ভাই। মনে হয়েছে যে আমরা পৃথিবীতে আবার নতুন করে জন্ম নিলাম। আমাদের কল্পনাই ছিল না যে আমরা বেঁচে থাকবো, এই পর্যন্ত যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমরা অবস্থা খুবই খারাপ ছিল। তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সহি সালামতে আমরাকে রিসিভ বোর্ডে উঠাইছে, উড়ানির পরে তারা আমাদেরকে ইতালি নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।
তো সবাই ভিডিওটা তো দেখলেন, তো যারা বলেন যে লিবিয়া দিয়ে ইতালি আসবেন, অনেকে আমাকে নক করে টিকটকে, মেসেঞ্জারে, ইউটিউবের মধ্যে অনেক মানে SMS দেয়, কমেন্ট করে যে লিবিয়া দিয়ে ইতালি আসতে চায়। তো তারা সমস্ত ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে লিবিয়া দিয়ে আসা কতটা কঠিন। যারা আইছে তারাই জানে কতটা কঠিন, আর যারা না আসে না এখনো দেশে আছে, তাদের হয়তো বললে তারা বলবে যে তাদের ইতালি আনা লাগবে দেখে বা আসবে আমাদের থেকে বড় লোক হবে দেখে তারা না করে। কিন্তু ভাই এটা কোনোভাবেই না। আমরাও যখন দেশে ছিলাম আমাদের অনেকে না করছে, তারপর আমরা আসছি, আসার পর আমরা লিবিয়া যখন ছিলাম তখন বুঝছি যে আসলে না করতো কেন। তো তারপরও আল্লাহ আমাদের নিয়ে আসছে, আসার পর আমরা বুঝছি। তো আপনারা যদি কেউ আসেন ভাইবা চিন্তা তারপর আসবেন। আর একবারে 100%-এর মধ্যে 99% আপনার জীবনের ঝুঁকি, এগুলো ছেড়ে দিয়ে আসতে হবে। তো ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন, তো দয়া করে শেয়ার করে দেবেন ভিডিওটা। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। এবং পরবর্তীতে নেক্সট টাইম কোন কোন ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আপনাদের মতামতটুকু জানাবেন।